এই ঘটনাটা হচ্ছে আমার চোখে দেখা, আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা। শ্রেয়া একটা কোম্পানিতে কাজ করত। কোম্পানি থেকে যখন সে ফিরছে তখন ওর চুলটা খোলা ছিল আর শি ওয়াজ অন হার পিরিয়ডস। শ্রেয়ার মধ্যে ধীরে ধীরে দেখছে যে শ্রেয়া একা একা কথা বলছে, এমনভাবে কথা বলছে যেন ওর সামনে কেউ বসে আছে। হঠাৎ করে দুপুরবেলা ওর মা, বাবা, ওর ঠাকুমা খেতে বসেছে। তা শ্রেয়া ঘরে ছিল, তা ওর মা ডাকতে গিয়ে দেখে শ্রেয়া নেই। এবার ছাদে যখন ওর মা গিয়ে উঠে দেখছে যে ছাদের যে কান এসে সেখানে ও দাঁড়িয়ে আছে, ও সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে। তখন শ্রেয়া একটা কথা খুব কষ্টের সাথে বলেছিল যে আমি শুধু সুসাইড না, আর আমার শুধু একা একা কথা বলা না, বলে রোজ রাতে আমি সেক্সুয়ালি অ্যাবিউজ। নমস্কার, আমি সৌমিতা। আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে আছে তানিয়া দে। তানিয়ার কাছ থেকে শুনে নেব তানিয়ার ভৌতিক অভিজ্ঞতার কাহিনী। নমস্কার, কেমন আছো তানিয়া? আমি খুব ভালো আছি সৌমিতাদি, তুমি কেমন আছো বলো? খুব ভালো। আজকের এখানে আসতে পেরে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, অনেক দিন পর আমি তানিয়াকে পেলাম। তানিয়া, তুমি যে ঘটনাটা আমাকে বলছিলে সেই ঘটনাটা এবার তুমি দর্শকদেরকে বলো। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আমার চোখে দেখা, আর এটা হচ্ছে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা। আমার যে বন্ধুটার নাম আমি নিচ্ছি না, আমি ধরে নিলাম বন্ধুটার নাম শ্রেয়া। তা শ্রেয়ার সাথে আমি একই সাথে স্কুলে পড়াশুনো করি। আমি যে স্কুলে পড়ি সেই স্কুলটার নাম আমি বলতে চাই, আমি আদর্শ বালিকা শিক্ষায়তনের স্টুডেন্ট। আমরা একসাথে ক্লাস 12 অবধি পড়ি। তা শ্রেয়ার যখন 21 বছর বয়স, 21 কি 22 ওরকম হবে, তখন শ্রেয়ার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটা শ্রেয়ার পুরো লাইফটাই পুরো বদলে দেয়। এমনকি সে এখনও সাফার করছে। শ্রেয়া একটা কোম্পানিতে কাজ করত। কোম্পানিতে থেকে যখন সে ফিরছে, তুমি জানবে যে পিজি হসপিটালটা, হ্যাঁ, পিজি হসপিটাল থেকে ও যখন ফিরছে তখন ওর চুলটা খোলা ছিল আর শি ওয়াজ অন হার পিরিয়ডস। ঠিক আছে, তা আমি ঘটনাটা বলার আগে এইটুকু বলে রাখতে চাই যে মানুষের লাইফে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা বা মানসিক প্রবলেমের ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু মানুষের জীবনে ঘটতে থাকে। প্রথমেই কোনো অস্বাভাবিকতা দেখলে সর্বপ্রথম আমি সাজেস্ট করব যে ডাক্তার দেখাতে। এই কথাটা বলার কারণ আমি একটু পরে বলছি। ঘটনাটা যখন তুমি শুনবে, পুরোটা যখন আমরা শুনবো, তখন আমরা বুঝতে পারবো যে এখানে যে একটা মানুষ কিভাবে দোটানায় পড়ে যায়। তা শ্রেয়া যখন বাড়ি ফিরে আসে তখন শ্রেয়ার মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। ওর মা সেটা লক্ষ্য করে যে 2-1 দিনের মধ্যে ও পাল্টাতে থাকে। ও খুবই জলি টাইপের মেয়ে ছিল। ও ঘুরতে ভালোবাসে, ও বন্ধুদের সাথে মিশতে ভালোবাসে, ফিল্ম দেখা, যেটা আমাদের মতন বয়সী মেয়েরা করতে ভালোবাসে। একদম। নিজে লাইফটা এনজয় করা। তা শ্রেয়ার মধ্যে ধীরে ধীরে দেখছে যে শ্রেয়া চুপচাপ হতে শুরু করে দেয়। শ্রেয়া বাড়িতে খুব একটা বেশি কথা বলে না। শ্রেয়া একমাত্র মেয়ে। ওর মা, বাবা আর ওর ঠাকুমা ছিল তখন। ঠিক আছে, ছিল কথাটা বললাম কারণ ওর ঠাকুমা কিছুদিনের মধ্যেই মারা যাবে। আচ্ছা। ঠিক আছে, তা শ্রেয়ার মধ্যে কিছু কিছু জিনিস অস্বাভাবিকতা দেখা যায়। কারণ হচ্ছে 2-1 দিনের মধ্যে দেখে শ্রেয়া একা একা কথা বলছে, বিড়বিড় বিড়বিড় নিজে নিজে কথা বলছে, এমনভাবে কথা বলছে যেন ওর সামনে কেউ বসে আছে, আমি আর তুমি যেমন কথা বলছি। আচ্ছা। ঠিক আছে, সেরকমভাবেই ও কারোর সাথে যেন কনভারসেশন করছে। ওর মা একবার বিকালবেলা খেতে, মানে টিফিন করে যখন নিয়ে যাচ্ছিল ওর জন্য, তখন ওর মা ঘরে ঢুকে ওরকম দেখছে যেন কেউ সামনে বসে বসে কথা বলছে। তো ওর মা বলছে, এই তুই একা একা কথা বলছিস কেন? তা ধমকেছেও, চুপ হয়ে যায়। তা 2-3 দিন পরের আবার দেখছে সেম জিনিস। ও যখনই রাত হয় ও একা একা কথা বলছে,
বিড় করছে আর কনস্ট্যান্ট এরকম দুলছে। তা ওর মা ভেবেছে ওর হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। তা ওর মা প্রথমত ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে ওর কিছু সাইকিয়াট্রিক মেডিসিন ডক্টরস প্রেসক্রাইব করে, তা সেই অনুযায়ী ওষুধ চলতে থাকে। হঠাৎ করে একদিন শ্রেয়া আর শ্রেয়ার মা পাশাপাশি শোয়, ওরা ভাড়া বাড়িতে থাকে। এবার হট করে শ্রেয়া মাঝরাতে উঠে স্নান করতে শুরু করে দেয়। এবার সেই সময়টা ছিল নভেম্বরের শেষ, ডিসেম্বর শুরু, প্রায় মানে তখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা। এরপরে ওর মা হট করে দেখবে পাশে যখন কেউ উঠে গেলে আমরা বুঝতে পারি যে পাশ থেকে উঠে গেছে। তো ওর মা মানে হাত রেখে দেখছে যে শ্রেয়া নেই। উঠে দেখছে যে কোথায় গেল রাতে, তো দেখছে যে বাথরুম থেকে মানে জল ঢালার আওয়াজ আসছে। এবার ওর মা বলছে তুই এত রাতে কী করছিস? বলছে বেরো এখনই বাথরুম থেকে। তাও যখন বাথরুম থেকে বেরিয়ে আসে দেখছে যে ও পুরো মানে আমরা স্নান করার পর যেরকম মাথা টাথা ভেজা থাকে, চুল টুল ভেজা থাকে, পুরো ওরকম। বলছে তুই এত রাতে, ঠান্ডা পড়ে গেছে, তুই এত রাতে স্নান করলি কেন? বলছে আমার ইচ্ছা হয়েছে, আমি স্নান করেছি, আমার খুব গরম লাগছিল। গরম লাগছে? তোর কি শরীর খারাপ করছে? মানে অনেক সময় আর শ্রেয়া একটু হেলদি, মানে অনেকটাই হেলদি, একটু ভাবছে ওর হয়তো কি প্রেশারের কোনো সমস্যা হয়েছে, হয়তো প্রেশার অনেক সময় আপ করলেও আমাদের খুব কষ্ট হয়। এবার ওর মা ভাবছে যে ওর হয়তো কোনো হেলথ ইস্যু ধরা পড়েছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে ওর সাথে। এরপরে ওর মা যথারীতি মারা বাচ্চাদের সেবা শুশ্রূষা করার কথা ভাবছে আরেকটা ডাক্তার দেখাবে এরকম, যেহেতু ও করছে। তা 2-1 দিনের মধ্যে, যেটা ওর মা বাবা ওর দিদার সবারই মানে পুরো কি বলবো লাইফটা অন্য মোড় নিয়ে নেয় ওদের। হঠাৎ করে দুপুরবেলা ওর মা বাবা ওর ঠাকুমা খেতে বসেছে, তা শ্রেয়া ঘরে ছিল। তা ওর মা ডাকতে গিয়ে দেখে শ্রেয়া নেই। তা বলছে কোথায়? তা ওরা থাকে একতলায়। তা একতলায় নেই, কোথাও নেই। তা হট করেও মানে যে ঠাকুমা বলে যে দেখো তো ছাদে আছে কি না। এবার ছাদে যখন ওর মা গিয়ে উঠে দেখছে যে ছাদের যে কার্নিশে সেখানেও দাঁড়িয়ে আছে, মানে ও সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে। এবারে ওর মা তো সেই হাত ধরে টেনে নামায় যে এরকমভাবে সুসাইড যেহেতু অ্যাটেম্প করতে যাচ্ছে। ওর মা তো ভয় পেয়ে গেছে ওরকমভাবে, যেহেতু নিজের মেয়েকে বা দেখতে পেয়েছে। তা ওর মা যখন ওকে নামায় তা বলছে যে তোর কি হয়েছে, তোর সাথে কি কোনো ঘটনা ঘটেছে, তোর সাথে কি কারো ঝামেলা বা কোনো রকম ঝগড়াঝাটি, ব্রেকআপ বা যেটা সাধারণ আমরা ভাবি। তা ও কোনো রেসপন্স করে না। ও একবার না, ও অনেকবারই ছাদে সুসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে, রাত হোক দুপুর হোক এরকমভাবে ও চেষ্টা করে। তা ওর মা সাইকিয়াট্রিক মেডিসিন দিয়েও দেখছে যে কোনো রকম কাজ হচ্ছে না। তা ওর একবার ও ইয়েতে নিয়ে যায়, একজনের কাছে ঝাড়াতে নিয়ে যায়, নর্মাল যে ঝাড়ানো হয়, সে ঝাড়ানো যে মানে তান্ত্রিক নয়, নর্মাল যে ঠাকুর বাড়ি। হ্যাঁ। তা ঠাকুর বাড়ির উনি যখন দেখে শ্রেয়াকে, তখন বলছে যে এটা তো যে সে জিনিস ওকে ধরেনি। বলছে কি ধরেছে ওকে? বলছে দেখো তুমি এক কাজ করো, তুমি বারাসাত নিয়ে যাও ওকে। বারাসাতে একজনের অ্যাড্রেস দিল, সেখানে নিয়ে যাও, উনি এইসবের কাজ করেন, উনি একজন লেডি, ঠিক আছে। তা উনি যখন মানে নিয়ে যায়, ওনার মা মানে শ্রেয়ার মা শ্রেয়াকে নিয়ে যায়, তখন বলছে যে শ্রেয়াকে জিনে পজেস করেছে। আমরা সব থেকে মানে আমরা যারা হরর বিষয় পড়াশোনা করি বা হরর বিষয় জানি, সব থেকে বাজে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে জিন। আর জিন বেশি মেয়েদেরকেই পজেস করে। অনেক সময় আমাদের মা ঠাকুমারা বলে যে বিকালবেলা চুল খুলে ঘুরতে নেই,
পারফিউম মানে চড়া পারফিউম ইউজ করতে নেই, যখন আমরা পিরিয়ডসে থাকি তখন একটু সেফভাবে চলাফেরা করতে। তা ওকে বলছে যে ওকে জিন ধরেছে। জিন আমরা জানি যে অন্য কমিউনিটির একটা এন্টিটি। ও প্রথমত হিন্দু, যে আমরা হিন্দু তান্ত্রিকের কাছে নিয়ে গেছে, যে বলছে যে বা আপনি এক কাজ করুন, আমি আপনাদের ঘরটা বন্ধন করে দিতে পারি। ঠিক আছে, গিয়ে আপনাদের বাড়ি গিয়ে আমি ঘর বন্ধন করে দিতে পারি, আর ওকে আমি কিছু তাবিজ আমি ওকে দিতে পারি, ঠিক আছে, ফর হার সেফটি। কিন্তু আপনাকে মসজিদে নিয়ে যেতে হবে একটা টাইমে, কারণ হচ্ছে জিন যেহেতু অন্য কমিউনিটি, মুসলিমদের মুসলিমরাই পারবে ওকে ছাড়াতে, আমরা পারবো না। ঠিক আছে, তা ওর মা প্রথমত মানে যে লেডি তান্ত্রিকটা সে যায়, তাদের বাড়িতেই যায়, গিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড করার যে যজ্ঞ আদি হয়, ঘর বন্ধন করে দেয়। এবার শেষে যখন শ্রেয়ার হাতে তাবিজ বাজছে, শ্রেয়াকে প্রোটেকশন দিচ্ছে, তখন শ্রেয়া একটা কথা খুব কষ্টের সাথে বলেছিল যে আমি শুধু না, আর আমার শুধু একা একা কথা বলা না, আমার ভেতরে আরও অনেক কষ্ট আছে যেটা আমি বলতে চাই। বলছি কি হয়েছে, বলে রোজ রাতে আমি সেক্সুয়ালি অ্যাবিউজড হই, রোজ রাতে। মানে তখন বলছে যে ওর মা কথাটা শুনে বলছে তুই কি বলছিস, তুই তো আমার সাথে শুস। বলছে এটা একদমই সত্যি কথা মা, আমি রোজ রাতে কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজড হই। কারণ যখন আমি সকালবেলা উঠি আমার দুটো থাই পুরো ব্যথা হয়ে থাকে। তা বলছে তুই আমাকে আগে বলিসনি কেন? যখন ওর মা মানে ঘরের সব মেয়েই ছিল, যখন ওর মা দেখে তখন দেখছি ওর দুটো থাই পুরো রক্ত জমা আর আঁচড়ের দাগ ভর্তি। বলছে এটা আমার সাথে বিগত 1 থেকে 1.5 মাস অবধি ঘটছে। আর রোজ রাতে ওই স্বপ্নটা যখনই ভাঙছে, ভেতর থেকে কেউ বলছে যে তুই সুইসাইড কর, যা ছাদে যা, ছাদে গিয়ে ঝাঁপ দে, ছাদে যা, ছাদে গিয়ে ঝাঁপ দে, এই জীবন রেখে লাভ নেই। আর শ্রেয়াকে যখন আমি দেখি, আমি নিজে পার্সোনালি যখন শ্রেয়ার সাথে মিট হয় আমার, তখন সমিতাদি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জৌলুস কাজ করে। সে সাজুক বা না সাজুক ম্যাটার করে না, লাইট কিন্তু রিফ্লেক্ট করে, যে আমার মুখে লাইট রিফ্লেক্ট করছে, তোমার মুখের লাইট রিফ্লেক্ট করছে। আমি যখন মানে ওর সাথে দেখা করি, ওর মধ্যে না কোনো লাইটের রিফ্লেকশন আমি দেখতে পাইনি। চুলে যে লাইটের একটা রিফ্লেক্ট করলে যে চুল যে চকচক করে, ওর মধ্যে সেটা ছিল না। পুরো ড্রাই একটা মানুষ যে কীভাবে ড্রাই হতে পারে সেটা আমি ওকে মানে দেখে আমার এত কষ্ট লেগেছে। মানে ও পুরো ভেতর ভেতর শুকিয়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু হেলদি। একবার আমি শ্রেয়া, যেহেতু ও আমাদের বন্ধু, ওকে তো কাট অফ করা যায় না, বন্ধু, স্কুল একসাথে পড়েছি, একবার আমাদের গেট টুগেদার হয়, মানে যখন আমি দেখা করি তারপরে গেট টুগেদার হয় একবার, যে সবাই মিলে একবার বসি। আমার কলেজে একটা ফ্রেন্ড, স্কুলের একটা ফ্রেন্ড, স্কুলে একটা ফ্রেন্ড ছিল, তারপরে শ্রেয়া ছিল, আমরা যাদের বাড়িতে মিট করি তার নাম রিমা। তা আমরা সবাই মিলে যখন একসাথে বসে আছি, তা বাড়িতে গেলে সবাই কিছু খাবার নিয়ে আসে, তা রিমার মা আমাদের সবার জন্য খাবার নিয়ে এসছে। বাট সেম জিনিসটা ও সবার সামনে করছে, কিছু বিড় করছে, আর কনস্ট্যান্ট এরকম দুলে যাচ্ছে। আমরা যে সামনে বসে আছি, ওর মা বসে আছে, আমরা বসে আছি, ওর কোনো খেয়াল নেই। ঠিক আছে, তা ও ওরকম কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। তা ও যখন মানে খাওয়ার মধ্যেও কিছু অস্বাভাবিকতা আমরা লক্ষ্য পাই। আমরা বলছি যে তুই এইভাবে খাচ্ছিস কেন, মানে 2 হাত দিয়ে খাওয়া যাকে বলে, 2 হাত দিয়ে ও খেতে শুরু করে, যে তুই এইভাবে খাচ্ছিস কেন, নর্মালি খা, আমরা যেরকম মানুষেরা খাই। এবার খাওয়ার পরিধিটাও একটু বেড়ে গেছে। তা ও যখন আমরা জিজ্ঞেস করছি তুই এরকম কেন করছিস, তখন এই যে আমি যে ঘটনাটা বললাম
ও আমাদেরকে এই ঘটনাটা বলে যে ওর সাথে এরকম এরকম হয়েছে আর ওকে জিন পজেস করেছে। তা আমি বলছি, আমরা সবাই বলছি দেখ জিন যখন তোকে পজেস করেছে তখন তো তোর মুসলিমদের যে পীর হোক বা ইয়ে হোক তাদের কাছে নিয়ে যাওয়া উচিত। তা বলছে যে ঠিক কথাই বলেছিস, কিন্তু যখন তাবিজ করা বা ওদের ঘর বন্ধন করে দেওয়া, ও সুইসাইড অ্যাটেম্প করাটা বন্ধ করে দিয়েছিল, তাই জন্য একটা গা এলা ভাব ওদের সবার মধ্যেই চলে এসেছিলো, তাই জন্য আর যাচ্ছি না ওরকম করে বলছে। আমি বলছি দেখ আমরা কিন্তু সবাই বুঝতে পারছি তোর মধ্যে একটা অস্বাভাবিকতা কাজ করছে, কারণ তুই কন্টিনিউয়াসলি দুলে যাচ্ছিস আর কিছু একটা বলছিস, মানে মন্ত্র পড়ার মতন কিছু একটা বলছিস। এবার ওর মাকে পরের দিন রিমার মা বলে যে এরকম এরকম ও আমাদের বাড়িতে এসেছিলো, সব বন্ধুরা একসাথে বসেছিল, আড্ডা দিচ্ছিল, তখনই আমি কিন্তু ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখি, তুমি ওকে ভালো কোথাও নিয়ে যাও। তা ওর মা ভাবলো যে ঠিক কথাই বলেছে, কারণ আমার মেয়ের মধ্যে হয়তো সত্যি অস্বাভাবিকতা কিছু দেখতে পাচ্ছে ওরা, যে এরকম সাজেশন দিল। তা ওর মা একবার একটা পীর বাবার কাছে নিয়ে যায়। ঠিক আছে, পীর বাবার কাছে নিয়ে যাওয়াতে ওর মা বলে যে সব ঘটনাই বলে যে এরকম এরকম ব্যাপার, কিন্তু এখন দেখছি ওর মধ্যে শুধু একা একা কথা বলার প্রবণতাটাই আছে। তাও পীর বাবাটা প্রথমত ওকে দেখে বলছে যে আপনার মেয়েকে তো খুব বাজেভাবে টর্চার করা হয়েছে। ঠিক আছে, আপনি যে প্রথমে আপনাদের শাস্ত্র অনুযায়ী যে কাজ বাজ করেছেন ঠিক আছে, কিন্তু ওতে তো জিন যাবে না, জিন যাওয়ার তো আলাদা একটা প্রসেস আছে। তুমি হয়তো জানবে যে জিন আয়াতাল কুরসি ইয়েতেই জিন যায়, কিন্তু এই জিনটা হচ্ছে ওকে নিজের বউ ভেবে নিয়েছে, আচ্ছা, যার জন্য ওর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতো। এবার ও যেহেতু এতদিন ওর সাথে থেকেছে, প্রায় 6 থেকে 7 মাস কি তারও বেশি, ও কিন্তু ওকে নিজের বউ ভেবে নিয়েছে। এবার ও যাবে কি যাবে না সেটা কিন্তু সম্পূর্ণ ওর ব্যাপার, আমরা চেষ্টা করতে পারি। ঠিক আচ্ছা, আছে, এবারে যখন ওর মা এই কথাটা শুনছে, এটা ওর মায়ের কাছে খুবই ভয়াবহ একটা ব্যাপার, যে একমাত্র মেয়ে তা আবার জিন পজেস্ট করে নিয়েছে আর সে এরকম সেক্সুয়ালি রোজ টর্চার হচ্ছে। তা ওর মা বলছে যে আপনি যা পালন করুন, আমার মেয়ে জানি মুক্তি পায় এই যন্ত্রণাটা থেকে। তা যখন মানে ওদের ক্রিয়াকর্ম শুরু হয় তখন মানে ওই পীর বাবাটা বলে আপনি এখানে থাকুন, ঠিক আছে, আপনি কিন্তু ওকে ছেড়ে যাবেন না, কারণ কিছু এমন প্রসিডিওর হবে যাতে ও কিন্তু ওর বডিটা মানে একটু লাফাতে শুরু করবে বা একটু মারপিট করার চেষ্টা করবে, আপনি কিন্তু ওর পাশে থাকবেন, কারণ বলা হয় মা একটা শক্তি, সে যে ধর্মেরই হোক মারা শক্তি হয় সন্তানের কাছে। তা বলছে যে ঠিক আছে। ওর পাশে যখন ওর মা বসলো, যখন পীর বাবা ওকে জিজ্ঞাসা করছে যে তুমি বাচ্চা মেয়েটাকে ধরলে কেন, তখন বলছে ওর ভেতর থেকে একটা মেল ভয়েস বেরোয়, তা বলছে যে ও যখন ফিরছিল রাত্রিবেলা তখন আমার খুব ভালো লেগে গেছে আর আমি একে ছেড়ে যেতে চাই না। তা বলছে যে এরকম করলে তো হবে না, তোমার ওকে ছেড়ে যেতে হবে, ও একটা মানুষ আর তুমি সম্পূর্ণ অন্য একটা জীব। তা বলছে যে আমি কিছুতে একে ছেড়ে যেতে পারবো না, আমার সাথে এর আত্মার সাথে আমি জুড়ে গেছি, আমি ছেড়ে যেতে পারবো না। তা বিভিন্ন চেষ্টা চরিত্র করার পরও শ্রেয়াকে কিন্তু জিনটা ছাড়েনি। ঠিক আছে, এবার ওর মা যখন ওকে মানে ওই পীর বাবাটাকে জিজ্ঞাসা করলো যে বাবা আমার মেয়ে কি কোনোদিনও মুক্তি পাবে না, বলছে দেখো মা আমি চেষ্টা করেছি, জিন তাড়ানো খুব কষ্টে, আর বিশেষত যদি কোনো মেয়েকে পজেস্ট করে নেয়, বিশেষত যদি কোনো মেয়েকে ভালো লেগে যায়, ওরা কিন্তু লাইফ টাইম থেকে যেতে পারে। এবারে ওর মা কষ্ট হলেও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে এটাই হয়তো আমার মেয়ের ভবিষ্যৎ। ওর মধ্যে মাঝে যেহেতু ঘর বন্ধন বা তাবিজ দেওয়ার পরও কিছুটা রিলিফ হওয়ার পরও যখন এই জিনিসগুলো ওর মা শুনলো, তা ওর মা আবার ওই
ফিমেল লেডি তান্ত্রিকের কাছে যায় যে আহ, এরকম এরকম ঘটনা। তা ওর বলছে যে আমি তো আগেই বলেছিলাম যে তোমাকে মুসলিমদের কাছে যেতে হবে, তারাই যখন তোমায় রিফিউজ করে দিয়েছে আমি কি করতে পারি। এবারে ওর মা মানে কি বলবো, অ্যাকসেপ্ট করে নিল। সব জায়গায় গিয়ে ঠাকুর বাড়ি, তান্ত্রিক, পীর বাবা, বিভিন্ন জনের কাছে গিয়েও ও মাটা হেরে যায়। ওর মধ্যে আরও কিছু জিনিস, আরও মাঝে একটু ওই সুইসাইড অ্যাটেম্পটা বন্ধ ছিল, কারণ ওই ঘরটা যেহেতু বন্ধন করা ছিল, তাবিজ করা ছিল, সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে দিদি। হ্যাঁ, সব যদি আমরা ক্রিয়া করি ওই ক্রিয়াটার এফেক্টটা কিছুদিন থাকে, তারপর কিন্তু আস্তে 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 সেই জিনিসটা কমতে থাকে। তা যখন কমে গেল এফেক্টটা, তখন ওর মধ্যে আবার সেই সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা শুরু হয়ে যায়, এবং ও এতটা হিংস্র হয়ে যায় ও সবাইকে মারতে ধরতে আরম্ভ করে দিয়েছিল। ওর কাছে যে আসতো, বিশেষত কোনো মেল, ওর বাবা যদি আসতো, ওর বাবাকে সহ্য করতে পারতো না। ওর বাবাকে মানে মারতো ধরতো, ধাক্কা মেরে সরিয়ে দেওয়া। ফিমেলরা আসলে অতটা ইয়ে করতো না, মেল কোনো পার্সন যদি ওর কাছে আসতো ও খুব ফেরোশিয়াস হয়ে যেত। তা আরও ওর মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা দিন দিন বাড়তে থাকে। ও স্নান করতো না, ও চুল আঁচড়াতো না, ও ব্রাশ করতো না, ও পুরো একটা আবর্জনা স্তূপ হয়ে গেছিলো। আর ওর বাবারও বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অবস্থা ডিটোরিয়েট হতে থাকে, বাড়িতে একটা আর্থিক সমস্যা দেখা দিতে থাকে। ওর যে ঠাকুমা আমি তোমায় বলেছি, ওর ঠাকুমা হট করে একদিন রাতে স্ট্রোকে মারা যায়। তা সব মিলিয়ে ওর বাড়িতে এতটা হ্যাপাজার্ট একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যে ওর মা মানে আর নিতে পারছিল না, যে কি করবে এরকম মেয়ে যার সাথে জিন থাকছে আর প্রত্যেক কটা রাতেও কষ্ট পাচ্ছে, এটা কোনো মাই সহ্য করতে পারে না। একদম। শ্রেয়ার মধ্যে কিছুদিন পরে একটা খুব কি বলবো, বলতে আমার খারাপও লাগছে, ও বিভিন্ন ছেলেদের সাথে মিশতে শুরু করে দেয়। পাড়ায় হোক, বন্ধু বান্ধবের সার্কেলে যত ছেলে ছিল, বিভিন্ন ছেলের সাথেও মিশতে শুরু করে দেয়। রাত বেরাতে বিভিন্ন ছেলের সাথে ঘোরা, মেলামেশা। ও হুট হুট করে বাড়ি থেকে বেরিয়ে যেত। এমন না যে ওর মাকে বলে বেরোচ্ছে, ওর মা রান্না করছে, এদিকে তো এরকম একটা অবস্থা, বাড়িতে একটা মৃত্যু ঘটে গেছে, ওর দিদা মারা গেছে। মানে দিদা সরি ঠাকুমা মারা গেছে। তা ওর মা না আর সামলাতে পারছিল না। আর শ্রেয়ার মধ্যে বিভিন্ন ধরনের ছেলেদের সাথে মেশা, যেটাকে আমরা বলি যে একটা সেক্সুয়াল চাহিদা দিন দিন বাড়তে শুরু করে দেয় শ্রেয়ার মধ্যে। তা এটা ওর মাকে একদিন ওর পাড়ারতেই একজন কাকিমা বলল যে দেখুন শ্রেয়া কিন্তু খুব বাজে পথে চলে যাচ্ছে, যেটা কিন্তু ঠিক না। বলছে কি বাজে পথে যাচ্ছে? যে ও দেখুন ও বিভিন্ন ছেলেদের সাথে মিশে, মানে কোনো চয়েস নেই। এবার একটা মেয়ে যদি কিছু ঘটনা ঘটে যায় ওর তো পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। তা শ্রেয়াকে সে মা হিসাবে শ্রেয়াকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করে যে এরকম এরকম ব্যাপার, তুই নিজেকে সামলা, তোর যদি বিয়ে করার ইচ্ছা হয় বিয়ে কর। যখনই বিয়ে করার কথা বলছে তখন শ্রেয়া বলছে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো বিয়ে হয়ে গেছে, কারণ ফুললি ওকে পজেস্ট করে নিয়েছিল জিনটা। আমার তো বিয়ে হয়ে গেছে। তখন ওর মা মানে বুঝতে পারলো যে ওকে আর এখানে বেশি দিন আমি সেফলি আর রাখতে পারবো না, কারণ ও যেভাবে ছেলেদের সাথে মেশা শুরু করে দিয়েছে, যেভাবে আজকে এর সাথে কালকে ওর সাথে ঘুরছে, সবার তো কি বলবো, সবাই যে মেয়েদেরকে সম্মান করবে, সবাই যে মেয়েদেরকে সেফ রাখবে সেটা তো না। ওকে অন্য জায়গায় নিয়ে গিয়ে কোনো খারাপ কাজও করে দিতে পারে, একদম। বা ওকে বিক্রিও করে দিতে পারে। ও কিন্তু একদমই সেফ ছিল না, ওর নিজের সেন্সেই ছিল না। তা ওর মা একদিন ঠিক করে যে ওকে রিহ্যাবে দিয়ে দেবে। আজকে শ্রেয়া, লাস্ট আমি যা আপডেট পেয়েছি, শ্রেয়া আজকে রিহ্যাবে। ও সম্পূর্ণভাবে যখন ডাক্তার ওকে মেডিকেল সায়েন্স যেটা বলে যে
ও অ্যাবনর্মাল হয়ে গেছে পুরোপুরি, ও যাকে আমরা বলি পাগল। আজকে ও মানে রিহ্যাবে থেকে আজকে ও পাগলে পরিণত হয়েছে। মানে এটা এতটা কষ্ট লাগে, মানে আমি ছোটোবেলা ওর সাথে পড়েছি, খুবই জলি মেয়ে ছিল, খুবই ছিল, কিন্তু কিভাবে যে মানে একটা এন্টিটি পুরো লাইফ ডিস্ট্রয় করে দিতে পারে সেটা মানে ভাবনারও বাইরে। আমাদের মানে আমি কোনো কমিউনিটির ওপর হেট রেখে বলছি না, আমাদের কমিউনিটি মানে হিন্দু শাস্ত্র বলো বা যে কোনো শাস্ত্র বলো, যে আমাদের যে নেগেটিভ যে এন্টিটিগুলো মানে কষ্টে সৃষ্টে হলেও তারা ছেড়ে চলে যায়, যদি সঠিকভাবে ক্রিয়া করা হয় তারা ছেড়ে চলে যায়। কিন্তু জিন একবার যাকে পজেস করে নেয়, প্রথমত তো তাকে আর তার ফ্যামিলিকে পুরো মানে ডিস্ট্রয় করে দেবে একদম। মানে আমরা প্রত্যেক কটা যদি শাস্ত্র দেখি, প্রত্যেক কটা শাস্ত্রে কিন্তু শয়তানের উল্লেখ আছে। এবার এরা হচ্ছে সেই লেভেলের শয়তান যাকে আমরা বলি। আর যে কোনো শয়তান যদি মেয়েদেরকে পজেস্ট করে নেয়, ছেলেদেরকে আলাদাভাবে ওরা ট্রিট করে, মেয়েদেরকে যদি পজেস্ট করে না, প্রথমত তো তাদেরকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে পুরো ছেড়ে দেয়। কারণ তাদের মধ্যে, আমাদের ভেতরে যে নেগেটিভিটির মধ্যে একটা লাস্ট আছে, আমরা সবাই বলি যে আমাদের লাস্টটাকে কন্ট্রোল করা উচিত, আমাদের অ্যাঙ্গারকে কন্ট্রোল করা উচিত, এইগুলোর মধ্যেই কিন্তু আমাদের নেগেটিভিটিটা প্রকাশ পায়। কিন্তু ওদের মধ্যে এই নেগেটিভিটিগুলো নিয়েই ওরা যখন কাউকে পজেস করে নেয় না, এই লাস্ট বলো, অ্যাঙ্গার বলো, এইগুলো প্রচণ্ড লেভেলে বাড়তে থাকে তাদের ভেতরে, তারা আর কন্ট্রোল করতে পারে না। আর শ্রেয়া আজ মানে সবাই বলছে যে ওদের পাড়ায় সবাই বলছে যে আজকেও পাগলা গারদে, আজকেও পাগলা গারদে। ওর মাকে শুনতে হয়, যে যখন আমি লাস্টে রিমার মুখে শুনি, যখন আমি লাস্ট আপডেট নিই, তখন মানে আমি যখন শুনি যে ওকে সে রিহ্যাবে দিয়ে দিল, আর এত খারাপ লাগলো, সেম ওই জিনিসগুলো রিহ্যাবে করে। মানে কোনো পরিবর্তন না না, কারণ এটা তো কোনো মেডিকেল কন্ডিশন নয়। যদি মেডিকেল কন্ডিশন হতো তখন ওকে মেডিকেলি ট্রিট করে ওকে ঠিক করা যেত। এটা তো কোনো মেডিকেল কন্ডিশনই নয়, তার জন্য ও ঠিকই হয়নি। ইনফ্যাক্ট প্রথম ওর মা যখন যেত রিহ্যাবে, তখন ও মায়ের প্রতি তো একটা রাগ থাকবে, কারণ রিহ্যাবে দিয়ে দিয়েছে ওরকম একটা জায়গায়। ওর মাকেও সহ্য করতে পারতো না। ফার্স্ট যখন প্রথম মাসে যখন গেছিলো, ও সহ্য করতে পারতো না। তখন যখন মানে রিহ্যাবের লোকেরা দেখছে যে এরকম তা ওর মাকে বলছে যে আপনি আর আসবেন না, কারণ আপনাকে দেখলেই ও রেগে যাচ্ছে প্রচণ্ড লেভেলের। তারপরে 2-3 মাস কাটে। রিসেন্টলি আমি যখন শুনি যে রিহ্যাবেও নাকি ও মানে একটা, তুমি জানবে যে রিহ্যাবে মেয়ে আলাদা ছেলে আলাদা, একসাথে তো তারা রাখে না। যখন সে কিন্তু লাঞ্চ আর ডিনার সবাই একসাথেই করে। একবার লাঞ্চ করার সময় শ্রেয়া একটা ছেলেরকে পেছন থেকে জড়িয়ে ধরে, যেটা মানে সবাই ভেবেছে যে অল্প বয়সে ওরও হয়তো কিছু মানে চাহিদা থাকতে পারে বা কিছু ভালো লাগা থাকতে পারে, ওই হিসাবে জড়িয়ে ধরেছে। এবার ছেলেটা, সেও তো অ্যাবনর্মাল হিসাবেই ওখানে ভর্তি, ছেলেটা ভয় পেয়ে যায়। তা এরকম একবার হয়েছে, দুবার হয়েছে, দিন দিন দেখছি ও ছেলেদের প্রতি সেম, ওখানে যেমন এখানে ছিল সেম ওখানে ওরকম ও বিভিন্নভাবে ছেলেদেরকে মানে যাকে বলি যে কাছে যাওয়া, ইয়ে করা, ও ওখানে গিয়েও ওরকম সেমভাবে ট্রিট করছে ছেলেদেরকে, যার জন্য ওকে সম্পূর্ণভাবে এখন আলাদা রাখা হয়, আলাদাভাবে খেতে দেওয়া হয়, আলাদাভাবে ওকে মানে কারোর সাথে ইনফ্যাক্টও মিশতে পর্যন্ত দিচ্ছে না। ডক্টরও বুঝতে পারছে না যে এটা কী ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কারণ আমরা জানি বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, ওরা কেউ বুঝতে পারছে না এটা কী। আর রাত হলেই সেম ওরকম উঠে যাওয়া, সেম ওরকম স্নান করা, সেম ওরকম 2-1বার মানে ছাদে যাওয়ার চেষ্টা, কারণ ওরা তো আপডেট দেয় ওর মা, সেম ওইভাবেই রয়েছে। আর যখন নাকি শেষ ওর মা ওকে দেখেছে, ওর মায়ের এতটা, মায়ের কথাটা ভেবে কষ্ট লাগছে, ওর মাকে যেহেতু ফেরোসিয়াস হয়ে যাচ্ছে ওর মাকে দেখে, ওর মাকে মা যেহেতু দেখতে পাচ্ছে না, মুখে শুনছে শুধু মেয়ের ঘটনাটা, ওর মায়ের এত কষ্ট লাগছে যে মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না। শেষে নাকি ও মানে শ্রেয়ারকে নাকি মানে
যখন আপডেট দিয়েছে বা অনেক সময় ছবিও পাঠিয়ে দেয়, মানে দেখে চিনতে পারছে না যে এটা ওর মেয়ে। মানে পুরো মানে ভেতর ভেতর, বাইরেটা মানে মোটা সোটা হলেও কি হবে, ভেতরটা মনে হয় কেউ শুষে ওকে মানে খেয়ে ফেলছে, ভেতর 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 শেষ হতে থাকছে ও। আচ্ছা, তুই যেই জিনের ব্যাপারটা বললি, জিন বিষয়টা আসলে কি? আচ্ছা, জিন দেখো দিদি, আমরা ওই ছোটবেলা তুমি দেখবে একটা শো হতো আলিফ লায়লা, হ্যাঁ। ওখান থেকে কিন্তু একটা ওই প্রদীপ ঘোষলা একটা জিন বেরিয়ে আসতো, ওটা কিন্তু জিন। জিন যার কাছে আমি উইশ চাইতে পারি। এবার ডিজনিতেও এরকম একটা জিন নিয়ে একটা সিনেমা আছে। জিন অ্যাকচুয়ালি কি একটা এন্টিটি, ঠিক আছে? জিন দু প্রকার হয়, ভালো হয় খারাপও হয়। সব থেকে খারাপ জিন যেটা, সেটাকে বলা হয় মারিত জিন, ঠিক আছে? ও যদি মানে কাউকে পজেস করে নেয় না, ও সহজে কাউকে ছাড়বে না, ও ছাড়েই না অ্যাকচুয়ালি। জিন এমনই একটা পাওয়ারফুল এন্টিটি, মানে মুসলিমদের সম্প্রদায়, যাকে মানে তাড়ানোর জন্য ওরই সমকক্ষ একটা জিন লাগবে, ওরই সেম মানে অপোনেন্টটাও জানি সেম পাওয়ারফুল হয়। এবার সব থেকে টপে রয়েছে মারিত জিন। বিভিন্ন ধরনের জিন আছে, তারা বিভিন্ন জিনিস কন্ট্রোল করে, বিভিন্নভাবে মানুষজনকে কখনো খারাপ করে, কখনো আবার ভালো করে। অনেক সময় আমি একটা ঘটনা তোমায় বলছি। একটা সময় মানে এটা আমার শোনা ঘটনা, বাংলাদেশে মানে আমার একটা বন্ধু ওখানে থাকে, তা ওদেরই বাড়িতে একটা জিন চালনা করে দিয়েছিল। আচ্ছা। ঠিক আছে, ওদেরই মানে প্রপার্টি অনুযায়ী, তোমরা জানো যে অনেকে করে, নিজের লোকেরাই বেশি খারাপ করে, তো জিন চালনা করে দিয়েছিল, ঠিক আছে? তা জিন চালনার কোনো মেয়েকে পজিশন না, কোনো রকম কাউকে ক্ষতি না, ক্ষতিটা অন্যভাবে করেছিল। ক্ষতিটা কি করেছিল? ক্ষতিটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল যত ভালো অবস্থা ছিল পুরো ডিটোরিয়েট করতে শুরু করে দেয়। ও কিন্তু কাউকে পজেস করেনি, ও সম্পূর্ণভাবে ডিটোরিয়েট করতে শুরু করে দেয় বিভিন্নভাবে। তাদের বাড়িতে আজকে এত টাকা লস হয়ে যাওয়া, সোনা গয়না হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। তা যখন বাংলাদেশের তারা, তুমি জানো বাংলাদেশ কোন কমিউনিটির লোকেরা বেশি থাকে, তা প্রথমেই তারা ইয়েতে যায়, মসজিদে যায়, তখন তারা এসব বেশি বিশ্বাস করে অ্যাকচুয়ালি। তা তখন বলছে যে বাড়িতে যখন পীর বাবা এসছে, তখন বাড়িতে পীর বাবা এসে দেখছে যে বাড়িতে তো জিন চালনা করা আছে। তখন সেই জিনকে ইয়ে করার জন্য, কাউন্টার করার জন্য একটা ভালো জিনকে চালনা করে দেওয়া হয়। ভালো জিনটা কি করে, ওকে মানে প্রোটেকশান দেয়। ভালো আছে খারাপও আছে, তোমাকে সেই হিসাবে কাজ করে ওরা। মানে যারা পীর হোক, যারা সুলেমানি তন্ত্র নিয়ে কাজ করে, তুমি জানো যে মুসলিমদের একটা তন্ত্র আছে যেটা সুলেমানি তন্ত্র নিয়ে যারা কাজ করে, তারা এইসব নিয়ে খুব ভালোভাবে তারা কাজটা করে। যদি সেরকম মানে দক্ষ হতো, আমাদের এখানেও যেরকম মানে সো কল্ড তান্ত্রিক আছে যারা কাজ বাজ করতে পারে না, বা যারা শুধুই খারাপ কাজ করে, যাকে আমরা অবিচার ক্রিয়া বলি, ওদের ওখানেও সেম জিনিস আছে। তো তন্ত্র কিন্তু সব জায়গায় আছে দিদি, মানে হিন্দুইজমে আছে, ইসলামিক আছে, সব জায়গাতেই ভালো আর খারাপ মিলিয়ে হয়। মানে আজকে তুমি শুনবে যে আমাদের ধর্মে প্রেত চালনা করা হয়। হ্যাঁ। কারোর বাড়িতে প্রেত চালান করেছে, এই যে ওরা কিন্তু মাস্টারের কথা শোনে। কিছু সময় তারা নিজে থেকে পজেস্ট করে নেয়, যেমন শ্রেয়াকে করেছে। কিছু সময় তারা কিন্তু নিজেদের যে মাস্টার, যারা তার প্রথমত প্রেত হোক পিশাচ হোক, তাদেরকে আয়ত্ত করতে হয়, তোমাকেও সেমভাবে পাওয়ারফুল হতে হবে। এদিকে যারা সুলেমানি তন্ত্র নিয়ে কাজ করে, তাদেরকেও সেমভাবে পাওয়ারফুল হতে হবে, তবে তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারো। কারণ তারা এতটা ভাস্ট লেভেলের পাওয়ারফুল হয় না, তাদেরকে আমরা সাধারণ মানুষরা কন্ট্রোল করতে পারবো না, তারা উল্টা আমাদের ক্ষতি করে দেবে। তা এই যে প্রেত চালনা, প্রথমত তো তাদেরকে
সেই লেভেলের শক্তিশালী হতে হবে, তবে তুমি কারোর বাড়িতে প্রেত চালনা করতে পারবে। এই যে প্রেত চালনার মাধ্যমে কিন্তু অনেকের বাড়ি বলো, অনেকের সংসার বলো, পুরো নষ্ট করে দেয়। হিংসায়, ঘৃণায় মানুষ এখন এই সব এন্টিটি নিয়ে কাজ করে। এই যে মানে ওরাও যে মানে আমরা যে পৃথিবীতে মানে খালি চোখে যে সব জিনিস দেখতে পাই না, তারাও যে খুব একটা ভালো আছে সেটা কিন্তু না। প্রেত বলো, পিশাচ বলো, জিন বলো, যাই বলো, তাদের ভেতরেও কিন্তু একটা মানে কি বলবো, কষ্ট আছে। সেই কষ্টটা কাজে লাগিয়েই কিন্তু এনারা এই কাজবাজগুলো করতে থাকে। অনেক সময় তারা পিশাচ বলো, প্রেত বলো, তারা অনেক সময় নিজে থেকে পজেস্ট করে না, কারণ মানুষের কিছু কিছু ভুল থাকে। যেমন ছেলেরা বিভিন্ন জায়গায় টয়লেট করে ফেলে অনেক সময় রাত্রে, সে সময় তারা পজেস্ট হয়ে যেতে পারে। বা আমরা যেমন মেয়েরা মানে অনেক সময় সন্ধ্যাবেলা খোলা চুল নিয়ে ঘুরে বেড়াই, বা অনেক সময় একটু হাত ভালো করে না ধুয়ে, বা যাই হোক মেয়েদের যে আমরা এখনও শহরে আমরা সবাই থাকি, এগুলো বেশিরভাগ আমরা কেউ মানি না, কিন্তু কোথাও গিয়ে এগুলোর কিন্তু এক্সিস্টেন্স আছে। আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না। অনেকের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অনেকের ধরো জন্মছকে রাহু আর কেতুর পজিশন যখন খুব খারাপ থাকে, তাদেরকে খুব তাড়াতাড়ি চট করে পজেস্ট করে নেয়। হ্যাঁ, রাহু যদি অষ্টমে থাকে, বা কেতু যদি অষ্টমে থাকে, কেতু যদি নীচ থাকে, ঠিক আছে, বা রাহুর সেইভাবে বল পায়নি, শুভ গ্রহের কোনো মানে সেরকম জোর নেই, লগ্নের সেরকম কোনো পাওয়ার নেই, লগ্নপতি বাজে স্থানে চলে গেছে, সেই সময় কিন্তু তারা পজেস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তারা কিন্তু মানে এই জন্য বলা হয় যে জন্মছক যাদের 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 করানো নেই তাদের সবাইকে জন্মছক করে নেওয়া উচিত। তাদেরকে দেখা উচিত যে কোন কোন জায়গায় আমরা সাফার করতে পারি। অনেক সময় এই যে ভূত প্রেত হট করে যে ধরে নেওয়া, আজকে আমাকে ধরেনি, বা আমি ভালো আছি, তুমিও ভালো আছো, ভালো থাকবে আশা করি, ভবিষ্যৎ জীবনে ওরকম কোনো খারাপ ঘটনা জানি কারোর সাথে না ঘটে। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে না, তাদের তুমি প্রত্যেকের জন্মছক যখন দেখবে, তাদের কিন্তু প্ল্যানেটারি পজিশনই বলে দেবে একে ভবিষ্যতে কোনো না কোনোভাবে সাফার করতেই হবে। ধরো রাহুর মহাদশা চললো বা কেতুর মহাদশা চললো, তখন কিন্তু তাদের লাইফে এরকম অবস্ট্যাকলস আসবেই। তানিয়ার সাথে আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদের আমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তানিয়া, নমস্কার। নমস্কার।